বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ২০৩৩ সালে শেষ হবে কাজ, উপকার পাবে রাজশাহী সহ ২৪ জেলার মানুষ। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। ৭০% রোগী গ্রামের, পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ, এবার বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে আগুনে দগ্ধ ১২, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্গফুটে ২ টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর, রাজধানীতে লবণযুক্তের দাম ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এবং এআই ক্যামেরায় নজরদারিতে রাজধানীর ট্রাফিক, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা জরিমানা। ৮টি পয়েন্টে চালু, শৃঙ্খলা ফেরাতে শুধু প্রযুক্তি নয়, নীতিগত পরিবর্তনের তাগিদ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগোলো বিএনপি সরকার। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। বলেন, ব্যারাজ হলে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। ১৯৬০-এর দশকে রাজবাড়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। এর ১৫ বছর পর ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ তৈরির পর গেল ৫০ বছরে পানির অভাবে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প পাশ হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেয়া হয়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি জানান, সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৭ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন হলে উপকার পাবে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। ৩৫,০০০ কোটি টাকার প্রজেক্ট, ৫/৩৫, এক বছর ৫,০০০ কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে। আলোচনার খুব একটা প্রয়োজন নেই, যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। আগামী বাজেটের পরেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান মন্ত্রী। কারিগরি সমীক্ষা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা ব্যারেজ তৈরি হলে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে আশাবাদী সংশ্লিষ্টরা। প্রতি বছর খরায় হাহাকারের গল্পের সমাপ্তির আশায় মুখিয়ে আছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে নদ নদীর নাব্যতা ফেরার পাশাপাশি ভূগর্ভস্থ পানিরও ভারসাম্য রক্ষা হবে। তাদের মতে বাংলাদেশের অর্থনীতির মাইলফলক হতে যাচ্ছে এই প্রকল্প। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় রাজবাড়ীর পাংশাই হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। এর মাধ্যমে সংরক্ষণ করা যাবে বর্ষার বিপুল জলরাশি। শুষ্ক মৌসুমে পানির অভাবে রাজশাহী অঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ বিঘ্নিত হয়। প্রতি বছরই লোকসান গুনতে হয় কৃষকদের। ব্যারেজ হলে আমূল বদলে যাবে তাদের ভাগ্য। পদ্মাতে যদি পানি ঠিক থাকে তাহলে আমার দ্বীপে পানি সমস্যা হবে না।
পদ্মায় পানি থাকলে যে পানির টান্ডা মারে, এই টান্ডা হয়তো মারবে না চৈত্র মাসের সময়। পানিতে ধরেন চরে যাতায়াত করলেও সব দিক দিয়ে সুবিধা থাকবে, ওই পারে লোকজন আসতে পারবে, সবকিছু দিলেই ধরেন ভালো থাকবে আমাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে শুধু আঞ্চলিক নয়, জাতীয় অর্থনীতিরও গেম চেঞ্জার হতে যাচ্ছে এই প্রকল্প। আমরা এখন গ্রাউন্ড ওয়াটারের উপর অনেকটাই বেশি নির্ভরশীল। সেই গ্রাউন্ড ওয়াটারটা না তুলে তখন আমরা সারফেস ওয়াটারটা ব্যবহার করে ইরিগেশনটা দিতে পারি। রূপপুর পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তাদের কুলিং পারপাসে যে ওয়াটারটা প্রয়োজন সেই ওয়াটারটাও আমরা সাফিসিয়েন্ট পাবো। সংশ্লিষ্টরা বলছেন সমন্বিত এ পানি ব্যবস্থাপনায় গড়াই, আড়িয়াল খাঁ সহ শাখা নদীগুলোর নাব্যতা ফিরে আসবে, লবণাক্ততা রোধ করে রক্ষা করা যাবে সুন্দরবনকে। এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানির যোগানও নিরবচ্ছিন্ন হবে। এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমরা মনে করি যে ভালো একটা উদ্যোগ আর কি। এটা সাকসেসফুল হলে আমাদের এই অঞ্চলের কৃষকেরা তাদের যে দাবি দাওয়া দীর্ঘদিনের, আমরা যে দাঁড়িয়ে আন্দোলন করেছি সেটা অবশ্যই সাকসেসফুল হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে প্রায় ২,৯০০ বিলিয়ন লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। প্রাণ ফিরে পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেচ প্রকল্পগুলোও। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূলধারার স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি এসব পরিবারগুলোকে সামাজিকভাবে কিভাবে ভালো পরিবেশ দেয়া যায় সে ব্যাপারেও পরিকল্পনা করছে সরকার। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করতে চান প্রধানমন্ত্রী। যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো হয় সেখানে আসলে বিভিন্ন বিল্ডিংগুলোতে তার অ্যাক্সেসিবিলিটি থাকে না, হুইল চেয়ার নিয়ে তারা যেতে পারেন না, ওয়াশরুমগুলো অ্যাক্সেসেবল থাকে না, সেই জায়গাগুলোতে আমরা টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। তাদের ফ্যামিলিকেও কিভাবে একটা ভালো পরিবেশ দেওয়া যায় সে সকল বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে, তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 8 শিশু। হাসপাতালে ভর্তি 1615 জন। চিকিৎসকরা বলছেন, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 70% বেশি রোগী ঢাকার বাইরের। অভিভাবকদের অভিযোগ, জেলা পর্যায়ে হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়ে ঢাকায় এসেছেন তারা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। ঢাকার 2 সিটিতে হামের প্রকোপ কিছুটা কমলেও বাড়ছে আশেপাশের এলাকায়। সচেতনতার অভাব ও ঘন বসতি হওয়ায় বিভিন্ন জায়গায় সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। অভিভাবকরা বলছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে চরম ভোগান্তির পর বাধ্য হয়েই ঢাকায় এসেছেন তারা। যশোরে আরদিনির থেকে আবার শিশু হসপিটাল থেকে 2 জায়গাতে ফেরত দিচ্ছে, দেওয়ার পরে তাই ওই জায়গাতে আপনার বলছে একবার সরাসরি এই জায়গা নিয়ে আসতে। 1 সপ্তাহ থাকার পর আর হাম উঠার পরে আমাদেরকে বলছে যে ওকে অন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য মতে ঢাকায় চিকিৎসাধীন 70% বেশি মহানগরীর বাইরের বাসিন্দা। তাই ফার্মেসি নির্ভর না হয়ে উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। যেহেতু এটা হামের সিজন চলছে, তার মানে এখন কোনো রোগী উচ্চমাত্রার জ্বর নিয়ে হলেই তাকে হাম ধরে রেখে চিকিৎসা দিন এবং এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে মহাপরিচালক জানান, এরই মধ্যে 95% শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, হাম রোগীদের বিশেষায়িত চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে এনে ফেলেছি। যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে এনে প্রিভেনশন এবং প্রমোশন কেন্দ্রিক ব্যবস্থায় পরিণত করতে পারি, সেই কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। শুধু তাই নয়, হামের পর নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতা প্রতিরোধে হাসপাতালগুলোকে নির্দেশনা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়। পোস্ট মিজাল যে স্টেটটি আছে, এই স্টেটটিতে কিভাবে অ্যাড্রেস করা যায়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আপনারা জানেন যে
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিন। এই ঘটনায় দগ্ধ 12 জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন 12 জন। স্বজনরা বলছেন, কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। দ্রুত দগ্ধদের নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেতে যাওয়ার পরে ভাত নিতেও পারে না, এরই মধ্যে এটা বিস্ফোরণটা হয়ে গেছে। দেখি যে আমার জামাইয়ের সমস্ত মুখ পোড়া, এটা পোড়া, তারপর আরও ওই 10-12 জন, ওদেরও অনেকেই সিরিয়াসলি ছিল। দগ্ধ 3 জনের অবস্থা গুরুতর জানিয়ে চিকিৎসক বলছেন, 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা বলছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। উই আর হোপফুল যে আল্লাহ তাআলা সবাইকে সেভ করবেন। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। চলতি সপ্তাহেই নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সারা বছরের অর্ধেকের বেশি চামড়ার যোগান আসে ঈদ উল আজহার পশু কোরবানি থেকে। প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। এবারের কোরবানির পশুর চামড়ার দাম ও সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবছর লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে, দেওয়া হবে প্রশিক্ষণ। এজন্য 17 কোটি 60 লাখ টাকার লবণ সহ সরকারের খরচ হবে 20 কোটি টাকা। 7 দিনের আগে ঢাকায় ঢুকবে না বাইরের চামড়া। পাচার রোধে সীমান্তে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি। প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার। সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। চামড়া সংরক্ষণের জন্য এই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এদিকে সাভার ট্যানারির ইটিপি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানাগুলোতে নিজস্ব ইটিপি ব্যবহারকে উৎসাহিত করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। চামড়া প্রক্রিয়াজাত করবেন কারা? সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা মধ্য ও নিম্নবিত্তরা। আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে প্রতি মাসেই ভাঙতে হচ্ছে সঞ্চয়, করতে হচ্ছে ধার অথবা কমাতে হচ্ছে প্রয়োজন। প্রায় 5 বছর ধরে এভাবে চলা পরিবারগুলোকে স্বস্তি দিতে চায় সরকার। এজন্য আসছে বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। এই আকাঙ্ক্ষা পূরণে পণ্যের উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। রিকশা মিস্ত্রি ইসমাইল তার প্রতিদিন কাটে অনেকের আয়ের পথ প্রশস্ত করে দিয়ে, অথচ নিজের রোজগার দৈনিক 700 টাকা, যা দিয়ে সামলাতে হয় 7 সদস্যের পরিবারের নিত্য দরকারি খরচ। আমরা যারা খেতে খাওয়া মানুষ আছি তাদের অবস্থা একবারে খারাপ। শুধু ব্যয় বাড়েনি, তার মতো সাধারণ মানুষের আয়ও বেড়েছে। তাহলে কেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে? আমি পেঁপে কিনতে গেছিলাম, ওইটা আগে 20 টাকা ছিল,
এখন 80 টাকা। আগে যেমন চালান লাগতো 20,000 টাকা, এই জায়গায় লাগে 30,000 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে 2021 সালের জুলাইয়ে যে পণ্য কিনতে ব্যয় করতে হয়েছে 100 টাকা, গেল এপ্রিলে তার দাম ঠেকেছে 155 টাকা 82 পয়সায়। এ সময় অবশ্য মানুষের আয়ও বেড়েছে। 2021 সালের জুলাইয়ে কোনো মানুষের আয় 100 টাকা থাকলে বাড়তে থাকা মজুরি গেল এপ্রিলে তা হয়েছে 144 টাকা 71 পয়সা। সবকিছুর দাম বাড়তেছে, কিন্তু আমাদের ইনকামের আয় আরো কমতেছে দিন দিন। এখানে টাটা নেই, বাজারে দাম বেশি বলে। এবার দ্রুত গতিতে বেড়ে যাওয়া সেই মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে তা 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে পারে, এমন আভাসই দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও বাস্তবতা বলছে 2022 সালের জুলাইয়ের পর গেল 45 মাসে একবারের জন্য 8% নিচে নামেনি ভোক্তা ব্যয় বাড়িয়ে দেয়া এই সূচক। খরচটা আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। তেল, মোবিল, কাঁচা বাজার, সংসার খরচ বাড়ছে না, সব কিছুর দামে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বেড়ে যাওয়া জ্বালানির দাম যেভাবে বাড়িয়েছে পণ্য উৎপাদন ব্যয় তা কমাতে না পারলে মূল্যস্ফীতি নামবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। ইনফ্লেশন থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আমরা এই সাপ্লাই শক থেকে বেরোতে পারবো না। সাধারণ মানুষকে ব্যয় বৃদ্ধির চাপ থেকে মুক্তি দিতে বাজার ব্যবস্থাপনাকে সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটি যে টুলস আছে এইগুলো যদি স্মুথ করা যায়, এটি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। মূল্যস্ফীতির প্রভাব জনজীবনে বাড়াচ্ছে কষ্ট, অনেকে ভাঙছেন নিজের সঞ্চয়, ক্রয় ক্ষমতাও কমেছে এর পাশাপাশি, যার থেকে উত্তরণে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সুশাসন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তৈরি করতে হবে নতুন কর্মসংস্থান, এর সাথে সম্প্রসারিত করতে হবে আয়ের বিভিন্ন খাত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারের কাছে জনগণের বিশাল প্রত্যাশা রয়েছে, একে একে সব বাস্তবায়ন হবে। আপনারা যদি দেখেন নির্বাচনী পথযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কৃষক কার্ড, আমরা দেখেছি ফ্যামিলি কার্ডের কথা, নারী ক্ষমতায়নের জন্য বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদ সাহেবদের জন্য আলাদা রকমের সম্মানের ব্যবস্থা করা, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত আমাদের যে ঋণ সহায়তা সেটির আলোকে ব্যাংকিং সুবিধা দেওয়া, এই প্রতিটা বিষয়ই কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর 3 মাসের ভিতরে বাস্তবায়ন করা শুরু করেছেন। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে পাইলট করা হয়েছে। সামনের দিনগুলোতে ফেজ 1, 2, 3 আকারে ইনশাল্লাহ সারা দেশব্যাপী বাস্তবায়ন করা হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শেষ করতে যাতে কোনো সেশন জটে পড়তে না হয় সে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, এসএসসি শেষ করতে 10 বছরের একদিনও যাতে সময় বেশি না লাগে তার পরিকল্পনা করেছে সরকার। উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার ক্ষেত্রে বরাদ্দে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না বলেও জানান মন্ত্রী। 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো, সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। পশ্চিমবঙ্গের নতুন সরকারের বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। প্রধান বক্তা 21শে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, সার্বিকভাবে দেশে 5 থেকে 7% বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি বাড়তে পারে। প্রতি বছর বাজেট বৃদ্ধি হলেও কৃষির জন্য বরাদ্দ বাড়ছে না বলে মন্তব্য করে তিনি বলেন, মোট বাজেটের অন্তত 10% কৃষি খাতে বরাদ্দ দেওয়া উচিত। দিনের পর দিন আমার বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কৃষি বাজেটের আকার
এবং কৃষি ভর্তুকি সেটা বাড়ছে না। আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না, এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। নারায়ণগঞ্জে জুলাই হত্যা মামলায় শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 10 জুন দিন ধার্য করা হয়েছে। মামলায় 24-এর 19 জুলাই শিক্ষার্থী পারভেজ, শিশু রিয়া সহ 6 জনকে হত্যাসহ মোট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য ট্রাইব্যুনালে 18টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় 300 পৃষ্ঠার দালিলিক নথি এবং 61 জন সাক্ষীর তালিকা জমা দিয়েছে প্রসিকিউশন। গত 19 জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য 4 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। পলাতক হাসান মাহমুদ সহ 17 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 14 পদের বিপরীতে লড়ছেন 40 প্রার্থী। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও এনসিপি। বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারে নির্বাচনে নেই। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেশারেশি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছেন। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। একই সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথাও জানান তারা। নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ভোটারদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে জন্য সাধারণ ভোটারের মাঝে এখনো জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দুদিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্পাসে ঢুকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বহিরাগত যুবকের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসের মধ্যে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হলের পাশে এক ব্যক্তি গলায় কাপড় পেঁচিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পথচারীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অভিযুক্ত এ সময় দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর অভিযুক্তকে শনাক্তে ভুক্তভোগী শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায়। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী, প্রক্টর ও জাকসু নেতার উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযুক্তকে বহিরাগত হিসেবে শনাক্ত করা হয়। এই ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে জানিয়েছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ঘটনাটা যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেফতার করার ব্যবস্থা করবে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে বিরাজ করছে চরম ক্ষোভ ও উদ্বেগ। সময় সংবাদ, সাভার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটকের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল ও সমাবেশ করেছেন নারী শিক্ষার্থীরা।
রাতে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে আটকের দাবি জানান। অন্যথায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া সমাবেশে জরুরি নিরাপত্তা টিম গঠন সহ বিভিন্ন দাবি জানান তারা। বাংলাদেশে যত পাবলিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু নারীদের জন্য অত্যন্ত নিরাপদ ক্যাম্পাস হিসেবে পরিচিত ছিল এবং এরকম একটা ক্যাম্পাসের মধ্যে হঠাৎ এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, যদিও এর আগেও এরকম কয়েকটা আরও 3-4টা ঘটনা ঘটেছে। তো ঘটনাগুলো যখন ঘটেছে, ঘটার পরবর্তীতে আমাদের প্রশাসনে যারা আছেন, নিরাপত্তা শাখা যারা আছেন, প্রক্টোরিয়াল বডি, তারা কিন্তু সেইভাবে দেখা যায় যে কোনো অ্যাকশন নেই নাই। প্রতিবাদ মিছিল বের করেছি এবং আমরা নির্দিষ্ট কিছু দাবি আমরা ক্যাম্পাস প্রশাসনের জন্য কাছে জানাচ্ছি যেন এই অঘটনের আমরা সঠিক তদন্ত এবং বিচার পাই। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নজরদারি এআই ক্যামেরায়। ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয় মামলা চলে যাচ্ছে গাড়ির মালিকের ঠিকানায়। রাজধানীর 8টি পয়েন্টে এই পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে সব সিগন্যালই এর আওতায় আসবে। এস.এম. সালাউদ্দিন ও মীর মুহাইমিনুর রহমানের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ব্যস্ত সড়কে নিয়ম মানার প্রবণতা নেই অনেকেরই, কিন্তু শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। এবার রাজধানীতে সড়কে নিয়ম মানাতে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। সময় মতো জরিমানা পরিশোধ না করলে কপালে জুটতে পারে কারাবাসও। আপাতত মহানগরের 8টি সিগন্যাল পয়েন্টে বসেছে বিশেষ ক্যামেরা। 1 বছরের মধ্যে যা 120টিতে উন্নীত করার লক্ষ্য ট্রাফিক বিভাগের। এআই ক্যামেরায় শৃঙ্খলা ভাঙার দৃশ্য ধরা পড়লেই ধারণ হয়ে যায় ভিডিও। তারপর এখান থেকেই বিস্তারিত তথ্য নিয়ে দেয়া হয় মামলা। এ পর্যন্ত 2000-এর বেশি ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। চলছে 400-এরও বেশি মামলার প্রক্রিয়া। ট্রাফিক পুলিশ বলছে সুফল মিলতে শুরু করেছে এআই ক্যামেরার। সম্পূর্ণভাবে কাজটা চালু করুক, তারপর দেখা যাবে কি অবস্থা হয়। আশা করি ভালো হবে। আমি সঠিক যেটা জানি না, এটা কেমন করে বলবো। 60% গাড়ি মানতেছে। এমন পদ্ধতি কার্যকর করতে নীতিগত সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির মাধ্যমে যে মামলা, এটা একটা ভালো উদ্যোগ হবে। ড্রাইভার কমপ্লায়েন্স বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে যোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা এই বিশেষজ্ঞের মতে এআই ক্যাম্প চালুর আগে আরো যাচাই বাছাই প্রয়োজন ছিল। এআইকে যেইভাবে গেইনফুলি ইউজ করতেছে তার সিস্টেমের জন্য বেনিফিটটা দেখাতে পারছে। আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করেছি। বিষয়টি নিয়ে প্রচার না থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে ডিএপি ট্রাফিক বিভাগ। অবশ্যই এই মহানগরী মেগাসিটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডিএমপি ট্রাফিকের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চালকরাও। সড়কে শীঘ্রই এর সুফল মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকার মতো জনবহুল নগরীতে প্রযুক্তিগত এই পদ্ধতি ঠিক কতটা কাজে দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ভেজাল ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে রাজধানীর পূর্ব জুরাইনের একটি হার্বাল ওষুধ কোম্পানির অফিসে অভিযান চালিয়েছে র্যাব ও ওষুধ প্রশাসন। এ সময় 2.5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয় বিপুল ভেজাল ও অনুমোদনহীন ওষুধ। দেখে জমে থাকা ময়লা পানি মনে হলেও এগুলো দিয়েই তৈরি হচ্ছে বাতের ব্যথা, পুষ্টিহীনতা, যৌন শক্তি বর্ধক সহ বিভিন্ন রোগের ওষুধ। হার্বাল ওষুধের নামে তৈরি হচ্ছিল ভেজাল পণ্য, আর সেই ওষুধ পৌঁছে যাচ্ছিল সাধারণ মানুষের ঘরে ঘরে। রাজধানীর পূর্ব জুরাইনে দিহান ফার্মাসিউটিক্যাল নামের একটি হার্বাল ওষুধ কোম্পানিতে এভাবেই দিনের পর দিন তৈরি হচ্ছিল মানহীন ভেজাল ওষুধ। এসব ওষুধের অধিকাংশেরই নেই কোনো লেভেল, অনেকগুলোর উপাদান সম্পর্কেও নেই কোনো তথ্য। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর বুধবার কোম্পানিটিতে অভিযান চালায় র্যাব। জরিমানা করা হয় 2.5 লাখ টাকা। তদন্তে আরও জানা যায় প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিপণনের লাইসেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল ব্যবসা। কিছু কাগজ হালনাগাদ করা নেই, বেশ কিছু প্রোডাক্টের কোনো লেবেলিং নেই, এটা বোঝার উপায় নেই এটার কম্পোজিশন কি, এটার ভিতরে কি কি আছে। ওষুধ উৎপাদনের প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর এবং এটা কোনোভাবেই ওষুধ উৎপাদনের কোনো প্রক্রিয়া হতে পারে না। এগুলোই হচ্ছে তাদের মূল অপরাধ। তাদের যে লাইসেন্স কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা এবং তাদের সাথে সমন্বয়ে আমরা সে কাজগুলো করব। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
খাবারে অতিরিক্ত লবণ গ্রহণের কারণে সৃষ্ট অসুখে দেশে প্রতি বছর প্রায় 24,000 মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের প্রায় 2 গুণ লবণ গ্রহণ করে বাংলাদেশের মানুষ। বুধবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ অফিসের প্রতিনিধি। সংস্থাটির মতে একজন মানুষ প্রতিদিন গড়ে 5 গ্রামের বেশি লবণ খাওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু বাংলাদেশের মানুষ খাবারের সঙ্গে গড়ে 9 গ্রাম লবণ গ্রহণ করেন। অতিরিক্ত লবণ গ্রহণের ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পাকস্থলীর ক্যান্সার ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে। গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে রাজুকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেন ঢাকা উত্তরের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ, কিন্তু মাত্র 5 মাস পর রাজুকের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 15টি ফুড কোর্ট করার অনুমোদন দেন তিনি। এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে গত বছরের জুনে রাজুকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। শর্ত ছিল বনায়ন ছাড়া বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জমি ব্যবহার করা যাবে না। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের ইছাপুর সেতুর উত্তর দক্ষিণে খালের 2 পাড়ের প্রায় 300 মিটার জায়গা বরাদ্দ দেওয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, অথচ নিয়ম নীতির তোয়াক্কা না করে সবুজায়ন প্রকল্পটিকে বাণিজ্যিক রূপ দেওয়া হয়। পূর্বাচল নাকি সিটি কর্পোরেশনের আওতাধীনে নিয়ে গেছে। অনেক সময় দোকানপাট দেখি, অবৈধ দোকানপাট। এছাড়া যখন ঈদুল আজহার সময় আসে তখন আমরা গরুর হাট দেখতে পাই। এখানে গরুর হাটটাকে আসলেই বৈধ কিনা সেটাও একটা প্রশ্ন ওঠে। জমি বুঝে নেওয়ার 5 মাসের মাথায় শর্ত ভেঙে গত বছরের 3 নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ভিভিড কনস্ট্রাকশনকে 15টি ফুড কোর্টের অনুমতি দেন ঢাকা উত্তরের তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ। রাস্তা ঘাট, লেকের পাড় এগুলো কিন্তু আমরা নর্মালি হয় কোনো সোসাইটিকে দেই, না হলে আমরা সিটি কর্পোরেশনকে দিই। এটা আমাদের ম্যান্ডেটের মধ্যেই আছে। সবুজায়নের জন্য নির্ধারিত এই খালপাড়ে স্থাপন করা হয়েছে ভিভিড কনস্ট্রাকশনের অর্থায়নে 14টি সৌরচালিত ল্যাম্পপোস্ট। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিজ্ঞাপনের জন্য ভিভিড কনস্ট্রাকশনের মুঠোফোন নম্বর দেয়া ছোট ছোট বিলবোর্ড। স্থানীয়রা বলছেন এই সৌরচালিত ল্যাম্পপোস্ট ঘিরেই ছিল ফুডকোর্ট তৈরির পরিকল্পনা। প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশন বলছে ফুডকোর্ট নির্মাণের কাজ শুরুর 1 মাসের মাথায় গত বছরের 4 ডিসেম্বর হঠাৎ কাজ স্থগিতের নির্দেশ দেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক। যখন আমরা মাটি ভরাট করতে গেলাম আর কি, আপনার ওই এখন যখন শুরু করব আমরা, তো তখন আমাদের রাজুক থেকে বলা হলো এটা করা যাবে না কাজ। আমি বললাম যে আপনারা তো সিটি কর্পোরেশন থেকে আমাদের লিজ না, বলছে যে সিটি কর্পোরেশন লিজ না থাকলেও সিটি কর্পোরেশন এখানে ফুডকোর্ট দিতে পারে না। এই সবুজায়ন বৃক্ষরোপণের জায়গাগুলো বিশেষ করে নতুন শহর পূর্বাচলে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগই নেই, এবং যারা এই সুযোগ তৈরি করছেন বা এই সুবিধাগুলোকে হত্যা করার চেষ্টা করছেন তারা এক ধরনের পরিবেশ দৃষ্টিভঙ্গিতে অপরাধী। রাজুক বলছে তাদের অন্ধকারে রেখে প্রকল্পটিকে বাণিজ্যিকীকরণ করেছে উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের বর্তমান প্রশাসক বলছেন এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। কেউ যদি অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে অলরেডি দুদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। আমরা খুব রিসেন্টলি জানছি এই 8-10 দিন, কাজটাই তো অবৈধ। স্পষ্ট আমরা চুক্তি করছি যে আপনি এটা অন্য কোনো কাজে ব্যবহৃত করতে পারবেন না, শুধু এটা গাছ লাগাবেন পরিবেশ রক্ষার জন্য। এটা সরাসরি তো চুক্তি লঙ্ঘন, আমরা এখন এটা ব্যবস্থা নিচ্ছি। বরাদ্দের শর্ত মানতে ফের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশনও আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 9 বছর পর ঐতিহাসিক সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প। চীনা গণমাধ্যমের তথ্য মতে বৈঠকে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি সীমিত করার বিষয়ে ওয়াশিংটনকে চাপ দিতে পারে বেইজিং। ঐতিহাসিক সফরে চীনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর এটাই তার প্রথম চীন সফর। স্থানীয় সময় বুধবার বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতি ও শুক্রবার চীনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। দুই বিশ্ব নেতাদের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা মনে করছেন বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে তাইওয়ান ইস্যু। চীনের মূল লক্ষ্য হতে পারে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি সীমিত করা।
বাণিজ্যিক যুদ্ধের চাপও বৈঠকের আরেক বড় এজেন্ডা। বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীলভাবে বাণিজ্যিক পরিকল্পনা সাজাতে চাইছে বেইজিং। একই সঙ্গে মার্কিন কৃষিপণ্য ও বোয়িং বিমান কেনার বিষয়ে প্রস্তাব দিতে পারে শি প্রশাসন। এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ইরান যুদ্ধ। বেইজিং যেখানে নিজেকে নীরব মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, পর্দার আড়ালে তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে চীনা কর্মকর্তাদের তৎপরতার কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র উত্তেজনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াদ ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে। হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের উপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক অবস্থান নেয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। পারস্পরিক শর্তে আটকে আছে আলোচনা। হরমুজ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বড় সামরিক অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার নাম দেয়া হয়েছে অপারেশন স্লেজহ্যামার। এর মধ্যেই উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এতে কিছুটা স্বস্তি নেমে এসেছে। এর অংশ হিসেবে বৈরুতে বাংলাদেশ দূতাবাস শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম। লেবাননের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও ইকামাবিহীন প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে অনেক প্রবাসীর মাঝে। অনেক জায়গায় বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যেতেছে, বাংলাদেশে চলে যাওয়া ভালো। জরিমানা ছাড়াই দেশে যাইতে চাইতেছি। আমরা জরিমানা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নাই। কাগজপত্র করতে পারি না, এই জন্য অবৈধ হয়ে গেছি আজকে 3 বছর। এই জন্য আমি এখন সাফারার সুযোগ দেওয়াতে দেশে চলে যাব। রোববার স্থানীয় সময় সকাল থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা। নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দেন তারা। একই সঙ্গে প্রয়োজনীয় ফি পরিশোধও করতে দেখা যায় তাদের। প্রবাসী যারা এই দেশে অবস্থান করছেন, যাদের বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ যাদের আকামা নাই অথবা আকামা উত্তীর্ণ হয়ে গেছে, বিভিন্ন কারণে তারা অনিয়মিত হয়ে পড়েছেন, এইসব প্রবাসীদের জন্য এই দেশের সরকার জরিমানা ব্যতীত দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন। দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে নারী ও শিশুদের আবেদন নেওয়া হয়, পরে পুরুষদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেখা যায়। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট 306 জন প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। 14 মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস। নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। পাশাপাশি দ্রুত প্রত্যাবর্ষণ কার্যক্রম সম্পন্ন করার আশ্বাসও দেয়া হয়েছে। সময় সংবাদ, লেবানন। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। নাবাতিয়া, ছুর, বিনতেজবেল, মারজাউন ও সাইদার বিভিন্ন এলাকায় থাকা বাংলাদেশিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে।
বিশেষ করে ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গতকালকে দিনে এবং রাত্রে হামলায় আমাদের প্রবাসী কয়েকজন ভাই নিহত হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে এলাকাগুলোতে অবস্থান করা বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ থেকে, এবং আপনারাও দেখছেন যে ইসরায়েলের ড্রোন হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনাদেরকে পরিহার করে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যেখানে আপনাদের কপিল অবস্থান করছে না বা আপনাদের মালিকেরা অবস্থান করছে না, শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন এগ্রিকালচার ফার্ম বা বিভিন্ন জায়গায় রাখার জন্য তারা অনুরোধ করছে। আপনারা নিরাপত্তার দিকটি ভালোভাবে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই কাজটি করবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব। ঝুঁকিপূর্ণ এসব এলাকাগুলো বিশেষ করে মারজায়ুন, সোর, নাবাতিয়ে ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে আপনারা অবস্থান পরিহার করুন। তুলনামূলকভাবে আপনারা নিরাপদ জায়গায় আসুন। সৌদি আরবে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের এক আলোচনা সভা থেকে স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রিয়াদের আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হাইব্রিড নেতৃত্বের পরিবর্তে জনসম্পৃক্ত ও কর্মী বান্ধব নেতাদের মূল্যায়ন জরুরি। প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং দিদারুল হুদার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা হাবিবুর রহমান হাবিব সহ প্রবাসী নেতাকর্মীরা। সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়তে থাকা অপহরণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। রিয়াদে এক সংবাদ সম্মেলন থেকে এসব অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বক্তারা বলছেন, এ ধরনের অপরাধ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। ভুক্তভোগী প্রবাসীরা অভিযোগ করেন, কিছু অসাধু চক্র বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের টার্গেট করে অপহরণ, মুক্তিপণা দেয় এবং চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। এসব ঘটনায় অনেকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মুক্তিপণের মাধ্যমে ছাড়া পাওয়া কয়েকজন ভুক্তভোগী অভিজ্ঞতা তুলে ধরে জানান, অপরাধ চক্রগুলো সংঘবদ্ধভাবে কাজ করছে এবং দুর্বল অবস্থানে থাকা প্রবাসীদের ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। দক্ষিণ কোরিয়ায় গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের আর্কাইভ পরিদর্শন করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুয়াংজু শহরে হিউম্যান রাইটস সিটিজ প্রোগ্রামের প্রথম দিনে এই স্থানে যান তিনি। পরিদর্শনকালে 1980 সালের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দলিল, আলোকচিত্র ও সংরক্ষিত নিদর্শন ঘুরে দেখেন আসিফ মাহমুদ। এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের আন্দোলনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি। স্থানীয় সময় সোমবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান আসিফ মাহমুদ। 17 মে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এনসিপির এই মুখপাত্র। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। প্রচণ্ড শীতের পাশাপাশি দিনভর বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। বৈরী আবহাওয়ায় বাইরে চলাচলে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা থাকায় বেচা বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতি মুখে পড়েছেন দেশটির বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। প্রাকৃতিক দুর্যোগে অচল হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন। চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। দুর্ভোগ লাঘবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। মুষলধারে বৃষ্টির পাশাপাশি প্রবল ঝড়ো বাতাস ও কনকনে ঠান্ডায় ঘরবন্দি নাগরিক জীবন। খারাপ আবহাওয়ায় বাইরে বের হতে না পারায় ক্রেতা শূন্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। মানুষ বাইরে বেরোতে পারছে না, এই জন্য ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলতেছে। ফরেনার কাস্টমার যা আমাদের আশা থাকে ওরাও আসতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই মন্দা চলতেছে। বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নাগরিকদের বাইরে চলাচলও জারি করা হয়েছে সতর্কতা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ,
দক্ষিণ আফ্রিকা। ঢাকায় স্মরণীয় জয়ের পর সিলেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জ। ছন্দে থাকা বাংলাদেশের সে লক্ষ্য পূরণে বড় বাধা হতে পারে বৃষ্টি। লাকাতুরায় গ্রিন টপ উইকেটে প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা। সিলেট থেকে উপবণিকের রিপোর্ট। প্রথমবারের মতো সিলেটে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। চায়ের দেশ বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, তবে তা উপভোগের সুযোগ হয়তো নেই পাকিস্তান দলের। বাংলাদেশের বিপক্ষে টানা 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় মেন ইন গ্রিন। সিলেট টেস্টে বৃষ্টির সংখ্যা থাকলেও ভেন্যু পরিবর্তন করেনি বিসিবি। লাকাতুরা অপেক্ষায় ষষ্ঠ টেস্ট আয়োজনের। টেস্ট সামনে রেখে জোরে সোরে চলছে মাঠ প্রস্তুতের কাজ। ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইট জ্বালিয়ে চলে উইকেট আর আউটফিল্ডের শেষ মুহূর্তের পরিচর্যা। ঢাকা টেস্টের পুরো আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। শেষ দিনে তুলে নেন 5 উইকেট। মিরপুরে 3 পেসার খেলানোর পর দ্বিতীয় টেস্টেও একই পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট, সেটা বলে দিচ্ছে এই গ্রিন টপ উইকেট। সিলেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তাইজুল ও মিরাজ। তবে এবার যে পেসাররা রাজত্ব করবেন তা সহজেই অনুমান করা যায়। মিরপুরে বৃষ্টির পরও ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুতই মাঠ প্রস্তুত হয়ে যায় খেলার জন্য। সিলেটেও আছে বৃষ্টির পূর্বাভাস, তাই সেই প্রস্তুতিও সেরে রাখছেন মাঠকর্মীরা। সিরিজের শেষ টেস্ট ঘিরে দর্শকদের মাঝেও বাড়ছে আগ্রহ। শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রি। ম্যাচকে আরও প্রাণবন্ত করতে স্কুল শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন তারা। সিলেটের উইকেট আপনারা জানেন, এটা অনেক বেশি ট্রু উইকেট। এখানে যেমন রান আছে তেমন আসলে পেস বোলারদের অনেক কিছু দেওয়ার আছে। তো আমি মনে করি আসলে খুব ইন্টারেস্টিং খেলা হবে এখানে, এবং আমি আশা করছি বাংলাদেশ এখানে ডমিনেট করেই আবার বিজয় অর্জন করবে। বৃষ্টি আসবে যাবে, বাট আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, মানে অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা আছে এখন বাংলাদেশের। তো আমি মনে করছি না, হয়তো ইন্টারাপ্ট হলেও খুব দ্রুত খেলা শুরু করা যাবে, এবং এখানে যারা আছেন আমাদের গ্রাউন্ডসম্যানরা তাদের পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশের সাথে এবং অন্যান্য যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, আমাদের গোয়েন্দা সংস্থা, র্যাব, সেনাবাহিনী, সবার সাথে আমরা বসেছিলাম। এখানে আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করেছি, এবং অন্যান্য মানে শহরে বা অন্যান্য জায়গাতেও মানে বিশেষ নজরদারি পুলিশ থেকে আছে। সিলেটে এখন পর্যন্ত 5টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার 2টিতে জয় আছে টাইগারদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিসিবি নির্বাচনের জন্য গঠিত হলো 3 সদস্যের ইলেকশন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এহসানুল মামুন। তারিখ ঘোষণা না হলেও জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। গত 7 এপ্রিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয় অ্যাডহক কমিটি। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চান। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন সহ সবকিছু সম্পন্ন করে এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন বেশ কঠিনই মনে হচ্ছিল। তবে ভোটের তারিখ চূড়ান্ত করতে না পারলেও সে সময়টা মাথায় রেখেই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বিসিবি। গেল 5 মে বোর্ডের 3য় সভার পর জানানো হয় শিগগিরই গঠন করা হবে নির্বাচন কমিশন, যেখানে এনএসসির একজন প্রতিনিধির পাশাপাশি থাকবেন বিসিবি মনোনীত 2 জন। ওই সভার সপ্তাহখানেক পর নির্বাচন কমিশন গঠন করল অ্যাডহক কমিটি। 3 সদস্যের ইলেকশন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি 2 সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এহসানুল মামুন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তারা। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচিত 25 পরিচালকের ভোটে সভাপতি হিসেবে দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নানা কারণে ওই নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জেলা বিভাগ পর্যায়ের কমিটি এবং কাউন্সিলর বাছাই নিয়ে অনিয়মের শেষ ছিল না। রাতের ভোটের মতো অভিযোগও রয়েছে। সে কারণে জাতীয় নির্বাচনের পর আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে ওই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
এরপরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে ওই কমিটিকে। এরই মধ্যে 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো চূড়ান্ত করেছে বিসিবি। 3 ক্যাটাগরিতে মনোনীত কাউন্সিলর তালিকা চেয়ে চিঠিও দেওয়ার কথা, যা বোর্ডের কাছে পাঠাতে হবে 16 মের মধ্যে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রবাসী ফুটবলারদের মধ্যে তানিম সালিকের খেলার বিষয়ে নিশ্চয়তা পেয়েছে বাফুফে। রোনান সুলেভানকে পেতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন, জানিয়েছেন অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার শাহিন হাসান। দেশি ফুটবলারদের মধ্যে যারা লিগে পারফর্ম করেছে তাদের নিয়ে স্কোয়াড সাজানো হবে বলে জানান তিনি। হামজা সমিত্রা না থাকলেও মালদ্বীপের 4 জাতের টুর্নামেন্ট নিয়ে গুরুত্বের অভাব নেই ফুটবল ফেডারেশনের। একটি শক্তিশালী দল গড়ার জন্য দেশিদের পাশাপাশি বাফুফের রাডারে ছিল অন্তত 3 জন প্রবাসী। তার মধ্য থেকে আপাতত চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড প্রবাসী তানিল সালিকের নাম। তানিলের সাথে মনে হয় কথাবার্তা অনেকটাই ইয়ে হয়েছে, তানিল মনে হয় অ্যাভেলেবেল আছে, যেটা কনফার্ম, এটা অলমোস্ট কনফার্ম হইতে পারে, মানে ধরে নিতে পারে যে তানিল সালিক এখন পর্যন্ত কনফার্ম, এটার সাথে 100% কথা হয়েছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন অনূর্ধ্ব 20 সাফে আলো ছড়ানো রোনান সুলিভান। তবে ক্লাব এবং একাডেমিক ব্যস্ততার জন্য এখনও তার বিষয়টি চূড়ান্ত নয়, যদিও এই ফরওয়ার্ডকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাফুফে। প্রবাসী প্লেয়ার যারা আছে ওদের তো ধরেন থাকে এক জায়গায়, ওদের অনেক একাডেমিক লেভেলের কাজ থাকে, বা যে ক্লাবে খেলে ওই ক্লাবের একটা ইস্যুজ আছে। ওরা আবার এই খেলার পাশাপাশি ওদের পড়ালেখাটারও একটা প্রাধান্য দেয়, বা ওদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। ওইসব ব্যাপার নিয়ে ওনাদের সাথে কথা হচ্ছে, হয়তোবা আমরা আজকে কালকের মধ্যে ওদের ডিসিশনটা জানতে পারবো। লিগে পারফর্ম করা অনেক ফুটবলার হাফিয়ার কাবরেরা যুগে ব্রাত্য ছিলেন জাতীয় দলে। এবার সে বলয় ভাঙতে চায় টিম ম্যানেজমেন্ট। চলমান লিগে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তাদেরই দলের সুযোগ দেওয়া হবে বলে জানান ম্যানেজার। লিগে যারা ভালো খেলতেছে, তরুণ বা বয়সও হোক, সেটা কোনো ব্যাপার না, বয়স আর তরুণ না, যারা ভালো পারফর্ম করছে তাদেরকে নিয়ে আমাদের এই টিমটা সাজানো হচ্ছে। আগে হয়তো একটা টিম থাকার জন্য অনেকে যাইতে পারে, এখন 2টা টিম হওয়ার জন্য অনেকে যাইতে পারছে। এই জিনিসটা অনেকটা আক্ষেপ গোছাবে এই সবার। 4 জাতীয় টুর্নামেন্টের জন্য দেশি ফুটবলারদের নিয়ে 32 জনের প্রাথমিক তালিকা তৈরি করেছে বাফুফে। 24 মে থেকে শুরু হবে ক্যাম্প। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদন। ব্যয় ধরা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। 2033 সালে শেষ হবে কাজ। উপকার পাবে রাজশাহী সহ 24 জেলার মানুষ। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ঢাকার হাসপাতালে ছুটছেন বাবা মা। 70% রোগী গ্রামের। পরিস্থিতিকে দুর্যোগ বললেন মন্ত্রী। এবং বর্গফুটে 2 টাকা বাড়ল কোরবানির পশুর চামড়ার দর। রাজধানীতে লবণযুক্তের দাম 62 থেকে 67 টাকা। ঢাকার বাইরে 57 থেকে 62 নির্ধারণ। পাচার রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।